আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কুড়িগ্রামের চরাঞ্চলের ২,০০০ দরিদ্র পরিবার টিসিবির পণ্য থেকে বঞ্চিত, বিতরণে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। এবং বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সহ নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। দূষণ রোধে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য বর্জনের আহ্বান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কুড়িগ্রামের চরাঞ্চলের প্রায় ২,০০০ দরিদ্র পরিবার টিসিবির পণ্য থেকে বঞ্চিত। স্মার্ট কার্ডে পণ্য বিতরণ হলেও স্বজনপ্রীতি এবং অনিয়মের অভিযোগ রয়েছে। জেলা প্রশাসন জানায়, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। কুড়িগ্রাম প্রতিনিধি এস এম সাগরের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সারা দেশের মতো কুড়িগ্রামেও ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করছে টিসিবি। ডিলারের মাধ্যমে জেলার ৭৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় স্মার্ট কার্ডধারী প্রত্যেককে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও চাল ৫ কেজি বিতরণ করা হচ্ছে। তবে অভিযোগ রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে টিসিবির পণ্য পাচ্ছে না জেলার চরাঞ্চলের প্রায় ২,০০০ দরিদ্র পরিবার। টিসিবির কার্ড আমাকে জীবনে দেয় না, আমরা হলে জানি না, দেয়ও না, বড় হয় না। আমাকে কিছু জিনিস দেয় না টিসিবি। সদর উপজেলার হলখানা ইউনিয়নের চরসারডোব এলাকার চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ দেয়া হলেও মেলেনি প্রতিকার। নাগেশ্বরী উপজেলার কচাকাটা, নারায়ণপুর ও নুনখাওয়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ছাগল গরু পুষে এই যে আল্লাহ দিন কোনো মতে নিতেছে, খুব কষ্টেই আছে। ভুক্তভোগীদের অভিযোগ, নিত্যপণ্যের চড়া দামে তাদের সংসার চলে না। টিসিবি পণ্য পাচ্ছেন না তারা। আমি কিছুই পাই না, পোলা আছে ২-৩ আমার বললে ভাত কাপড় দেয় না। স্বামী সারাদিন কাজ করে, ৩ বাচ্চা ধরে আপনার কষ্ট খাই, একবেলা খাই একবেলা খাই না। চাল নাই বলে, এখন পোলাহান টাকা পয়সার জন্য স্কুলে যেতে পারি না, কি দিয়ে বাজার করবো, কি দিয়ে চলবো। আমার কিছুই নাই, আমি খুব কষ্টে চলি। আমি তেল পানি জোগান পারি না, খাওয়া পারি না। তবে অনিয়মের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এখনই আমি ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশ জানার আগে আমরা কাকে কন্ট্রোল করে ফেলতে পারি কিনা দেখি না। দুষ্ট তো সব জায়গায় আছে, দুষ্টগুলোকে কিভাবে বাদ দেওয়া যায় এবং সাহায্য করা যায় একটু দেখি। ঠিক আছে, ওনার সাথে কথা বলে অথবা পুলিশের সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে, দেশে সবচেয়ে দারিদ্র্যপীড়িত প্রায় ২৪.৫ লাখ মানুষের বসবাস কুড়িগ্রাম জেলায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সাভারের যেসব তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে, ৫ আগস্টের আগে থেকেই এগুলো বন্ধ বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ডিফেন্স সার্ভিস কমান্ড স্টাফ কলেজের উদ্যোগে সামরিক বাহিনীর এক সেমিনারে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মালিকরা ব্যাংক থেকে টাকা নিয়েছেন, কিন্তু সেই টাকা শ্রমিকদের বেতন দেওয়া হয়নি। শাখাওয়াত হোসেন বলেন, বন্ধ কারখানা খুলে দেয়া বা অন্য কেউ কিনে নিলে তাদের ব্যাংক ঋণ দেওয়ার ব্যাপারে চিন্তা করবে সরকার। আগামী বছর জুলাইয়ে পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল। সকালে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল ভবনে আয়োজিত সভায় তিনি কথা বলেন। তিনি জানান, ইতোমধ্যে শতাধিক বিদেশি ও দেশীয় জাহাজ নিরাপদে হ্যান্ডেল করে বন্দরটি উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব অর্জন করেছে। পাশাপাশি ৬ লেন মহাসড়ক নির্মাণ, শিল্পাঞ্চল ইপিজেড ও বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তিনি আরও বলেন, পায়রা বন্দরে দেশের দীর্ঘতম ৬৫০ মিটার জেটি, ব্যাকআপ ইয়ার্ড, আধুনিক কন্টেইনার শেড, গভীর ও নিরাপদ নৌপথ, ২৪ ঘন্টা কন্টেইনার পরিবহন সুবিধা, কম ট্যারিফ রেট এবং আধুনিক পোর্ট সাপোর্ট সুবিধা রয়েছে, যা দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন করবে। ব্রাহ্মণবাড়িয়ায় যানবাহনে চাঁদাবাজির সময় ৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজি, সড়ক দখল সহ সন্ত্রাসী তৎপরতা রোধে যৌথ বাহিনীর নিয়মিত অভিযানে ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনে চাঁদাবাজির সময় মোখলেস মিয়া, নয়ন ও আরাফাত আলীকে আটক করা হয়। তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় খুশি স্থানীয়রা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এই চক্র এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলে আসছিল।
প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এই প্রতিপাদ্যে সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। দিনটি উপলক্ষে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বরিশালে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে মহিলা ক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সকালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে শোভাযাত্রা শেষে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পরিবেশ দিবস উপলক্ষে বগুড়া জেলা স্কুল মাঠে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করা হয়। চাঁদপুরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা হয়েছে। র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জামালপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। ঝালকাঠিতে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে 585.54 গ্রাম ওজনের 5টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। ভোরে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ময়নাল মোল্লা নামে ওই চোরা কারবারিকে আটক করে। বিজিবি আরও জানায়, ঢাকা থেকে যশোর সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় তাকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় ময়নালের জুতার সোলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে মামলা দায়ের ও স্বর্ণ ট্রেজারিতে জমা করা কার্যক্রম চলছে বলে জানায় বিজিবি। কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন করেছে কুমারখালীর চাপড়া ইউনিয়নের বাঁধ বাজার এলাকাবাসী। এর আগে বাজারের শতাধিক দোকানপাট ও বসতবাড়ি উচ্ছেদের নোটিশ দেয় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। এর প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা। মানববন্ধনে তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রশ্রয়ে ও স্থানীয় প্রশাসনের তদারকির অভাবে গড়ে ওঠে এলাকাটি আবাসিক ও ব্যবসায়িক এলাকায় পরিণত হয়েছে। হঠাৎ করে উচ্ছেদের কারণে তাদের জীবনকে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। এদিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, জেলা জুড়ে পানি উন্নয়ন বোর্ডের অবৈধ দখলে থাকা সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে বৃত্তি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বৃত্তি তহবিল থেকে মেধাবী, দরিদ্র এবং যারা অন্য কোনো বৃত্তি পায় না এমন 2 ক্যাটাগরিতে মোট 325 জনকে বৃত্তি দেওয়া হয়। তাদের প্রতি মাসে 1000 করে বছরে 12,000 টাকা দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমি ভবনের অডিটোরিয়ামে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক আব্দুল মজিদ। জানান, আগামীতে স্নাতকোত্তর শিক্ষার্থীদেরকেও বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নোয়াখালীতে এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে র্যাব 11 CPC 3 কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গতকাল সাতক্ষীরার শ্যামনগর গ্রামের মৌতলা থেকে অভিযুক্ত শুভজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এতে আরও জানানো হয়, ভিকটিমের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় শুভজিতের। ধর্মীয় পরিচয় গোপন রেখে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকার যাত্রাবাড়িতে নিয়ে যৌনপল্লীর এক দালালের কাছে বিক্রি করে দেয় অভিযুক্ত শুভজিৎ। এ সময় কিশোরীর গহনা ও টাকা কৌশলে হাতিয়ে নেয় সে। গত 15 জুন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় রাজধানীর জুরাইন থেকে উদ্ধার করা হয় ভুক্তভোগী ওই নারীকে। র্যাব আরও জানায়, ইতিমধ্যে ঘটনার সত্যতা স্বীকার করেছে অভিযুক্ত। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়কে ট্রাকের 1/2 কোটি টাকার মালামাল ডাকাতির সময়ে আন্তঃজেলা ডাকাত দলের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ এবং ঢাকার ডেমরা সারুলিয়া থেকে রুবেল এবং বাবুকে গ্রেফতার করা হয়। সময় তাদের কাছ থেকে 75 ড্রাম পাম অয়েল ও একটি ট্রাক উদ্ধার করা হয়। জব্দকৃত তেলের বাজার মূল্য 58,63,265 টাকা।
টাঙ্গাইল সদর থানার পুলিশ জানায়, গত 21 জুন রাতে নারায়ণগঞ্জের মেঘনা ফ্রেশ ওয়েল মিলসের 75 ড্রাম ভর্তি পাম অয়েল তেল ভর্তি একটি ট্রাক নাটোরের উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি রাত 1টার দিকে টাঙ্গাইলের চর বাবলা এলাকায় পৌঁছলে পিকআপ দিয়ে গতিরোধ করে ডাকাত দলের সদস্যরা। পরে ট্রাক সহ তেল লুট করে নিয়ে যায় তারা। গ্রেফতারকৃত 2 ডাকাতকে 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক মামুন রেজার স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের ব্যাংকোয়েট হলে সভাপতিত্ব করেন এনামুল হক। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও মামুন রেজার পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। গত 20 জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 45 বছর বয়সেই ইন্তেকাল করেন সাংবাদিক মামুন রেজা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।